নমস্কার, আপনারা দেখছেন ট্রাভো পডকাস্ট, জীবনের গল্প যা আপনাদের ভাবাবে। সামনে নির্বাচন, আপনাদের মনে অনেক গল্প বলুন বা আপনাদের অনেক প্রশ্ন আসে বর্তমান সমাজকে নিয়ে, বর্তমান অবস্থাটা নিয়ে। সেই প্রশ্নগুলো আপনাদের মনে ঘুরপাক খায়, কিন্তু উত্তরটা পান না। তো আমরা আজকে আমাদের অনুষ্ঠানে একজন অতিথি এসছেন, যিনি নিউক্লিয়ার ফিজিক্সের বিশেষজ্ঞ, এবং যার কাছ থেকে শুনে নেব কিছু অজানা প্রশ্ন, যে প্রশ্নের উত্তরগুলো আপনারা পাচ্ছেন না, সেই প্রশ্নের উত্তরগুলো, সেটা শিক্ষা, স্বাস্থ্য এবং আমাদের চাকরি, এবং বর্তমান জেনারেশনের যে কনফিডেন্সটা ভেঙে যাচ্ছে, চাকরি পাচ্ছে না, সেই সমস্ত বিষয় নিয়ে আমাদের আলোচনা। নমস্কার আপনাকে, আমাদের এই অনুষ্ঠানে আসার জন্য অসংখ্য ধন্যবাদ। আচ্ছা, এই যে নিউক্লিয়ার ফিজিক্স বা এই যে পরমাণু বিষয়টা, মানে এই কথাটা শুনেই আমাদের খুব কঠিন লাগে, ভয় পায়। এই পেশাটায় কিভাবে আসলেন আপনি? প্রথমত ভয়টা হয় প্রথমত একটা সাবজেক্টের ছাত্রের বা ছাত্রছাত্রীদের ভয়টা জাগে। সত্যি কথা বলতে কি, একজন টিচারের তার অবদান থাকে, ভয় আসে বা পছন্দ হয়, সেটা মনে হয় ছাত্র অবস্থায় আমাদের সময় যেসব টিচার পেয়েছি, তথাকথিত খুব নাম না করা স্কুলেরও যেসব টিচাররা ছিলেন, যারা আর কি তখন টিচারদের মাইনে তো বেশি বক্ত ছিল না, যারা শিক্ষাটাকে ভালোবেসে শিক্ষক হয়ে আসতেন, তো সেই সব টিচারদের কাছে যে কোনো, শুধু ফিজিক্স না, যে কোনো সাবজেক্ট পড়লেই একটা ছাত্ররা শিখতে ভালো লাগবে। তার মধ্যে ফিজিক্স আমি জানি অনেকেই ভাবে যে কিরকম দারুণ কঠিন সাবজেক্ট, টিচার যদি সেরকম পাওয়া যায়, আমার মনে হয় পরবর্তী আমি নিজেদেরও দেখেছি, এটা দারুণ কঠিন সাবজেক্ট নয়। আর রিসার্চ আর নিউক্লিয়ার ফিজিক্স এর ন্যাচারালি পরবর্তীকালে যখন আমি ফিজিক্স নিয়ে পড়াশোনা করি, আমি যাদবপুরের ছাত্র, যাদবপুর থেকে বিএসসি করেছিলাম। তারপর চাকরির দরকার ছিল বাড়িতে, সেখানে আমি চাকরি করতে চলে যাই ইউনিভার্সিটিতে, মানে পার্ট টাইম পিএইচডি করে। যখন আমি চাকরি ছাড়ি, তো আমার তখন ওকে নিউক্লিয়ার ফিজিক্স কিন্তু ভারতে যথেষ্ট চর্চা হয়, ডিপার্টমেন্ট অফ অ্যাটমিক এনার্জি সৌজন্যে সারা ভারত জুড়ে নিউক্লিয়ার ফিজিক্স ভীষণভাবে চর্চিত এবং সব জায়গায় পড়ানো হতো, সব জায়গায় রিসার্চের কাজে দায়িত্ব রয়েছে। প্রেরণা কারো পেয়েছিলেন এই সাবজেক্ট আসার জন্য? কারো মোটিভেশন ছিল, তখন ইন জেনারেল মানে আমাদের বললাম না, স্কুলের টিচারদের প্রেরণা কিন্তু স্কুলেই গিয়ে পাওয়াটা হয়েছে। তখন একটা কথা প্রসঙ্গে বলছিলেন বাবার কথা, যে বাবা পুলিশে ছিলেন, তারপরে আপনাকে বলছিলেন। যেটা বললাম, বাবা ওই পুলিশে থাকলে লোকের তো একটা ধারণা থাকে যে বাড়ি থাকবে, গাড়ি থাকবে। আমার বাবা তখন রিটায়ার করে গেছেন, তখন আমাদের কোনো থাকার জায়গা ছিল না কলকাতায়। তো গ্রামের বাড়িতে যাবো না যাবো, এসব অনেক কিছু করে নার্সেলে বলতে গেলে একটা ভাড়া বাড়ি নিয়ে আমরা থাকতে শুরু করি। এবং তখন কিছুটা রাজনীতির সঙ্গে জড়িয়ে গেছিলাম, কিন্তু আমার বাবা বলেছিলেন যে তুই, মানে যদিও পেনশনের পয়সা ছিল, বাবা যে তুই যদি রিসার্চ করিস, পিএইচডি কর, আমি চালিয়ে দেবো সংসার। সেই দিক দিয়ে আমার বাবার অনুপ্রেরণা, মানে মানে ফার্দার স্টাডি করা, ইফটার দ্য পার্টিকুলার সাবজেক্ট, কিন্তু উচ্চ শিক্ষার দিকে সে অর্থে পিএইচডি করা বা আগে এগিয়ে যাওয়া, এটা ব্যাপারে বাবার মেইন মোটিভেটর। আপনারা শুনলেন কেন এসছেন, কেন এই সাবজেক্টটাকে পছন্দ করেছিলেন, আর ওনার প্রেরণা। দ্বিতীয় প্রশ্নে আবার আমরা আসছি। স্যারকে দ্বিতীয় প্রশ্ন, পশ্চিমবঙ্গের স্কলার ছেলেগুলো, তাজা যে ছেলেগুলো আমাদের সমাজটাকে পুরো পরিবর্তন করতে চায়, দেখা যাচ্ছে সেই ছেলেগুলো বাইরে চলে যাচ্ছে, যেটাকে আমরা বলি ব্রেন ড্রেন। এই যে মেধা বাইরে চলে যাচ্ছে, এটাকে আটকানোর কি উপায়, আর কেন যাচ্ছে? আসলে দেখুন, খুব ঠিক কথা বলেছেন, ব্রেন ড্রেন হচ্ছে, তবে এটা আজকের ঘটনা, আজকের সমস্যা। এই সমস্যাটা ইনফ্যাক্ট যখন আমরা ছাত্র ছিলাম তখন থেকেই কিছুটা এটা বীজবপন করা হয়ে গেছে। মনে করুন 70-80, মানে 80 সাল, 1980 সাল এইসব নাগাদ, তখন থেকে এটা হচ্ছে। তখনও কিন্তু সোজা কথা, একজন যোগ্য ছাত্র তার যদি যোগ্যতা সুবিচার না করা হয়, তখন সে থাকবে কেন? আপনি একজন ছাত্র, সে পড়াশোনা করছে, তার একটা আকাঙ্ক্ষা আছে, সে পড়াশোনা করে রিসার্চ করবে বা আরো হায়ার স্টাডিজ করবে, সে যদি সেই সুযোগটা এখানে না পায়, তাহলে সে থাকবে কেন? সেই জন্যই ব্রেন ড্রেনটা হয়। এবং এই ব্রেন ড্রেনটা এখন তো মারাত্মকভাবে হচ্ছে, কিন্তু বলছি
1989 থেকেই ভীষণভাবে হচ্ছে। আমি 70 সালে তো আমি স্কুলের ছাত্র, আমি বলতে পারবো না, কিন্তু আমি জবে থেকে মনে করো রিসার্চ ইউনিভার্সিটি রিসার্চ লাইনে আছি, আমি যাইনি হয়তো বাইরে, কিন্তু আমি দেখেছি অনেক ছেলে চলে গেছে, টিআইবার চলে গেছে, ব্রাগার চলে গেছে, তারপর বিদেশ চলে গেছে, তখন থেকে শুরু হয়েছে। মানে এখনকার দোষ দিয়ে লাভ নেই, এটা আগে থেকে এখনকার দোষ মানে না, এখনকে একদম দোষ মুক্ত করা যায় না, মানে তখন থেকে হচ্ছিল বলে এখন হতেই হবে তার তো কোনো মানে নেই, তখন থেকেই চালু হয়েছে। বাট এখানে আমি একটা কথা বলবো, আমরা অনেক সময় আমি প্রফেসর বিকাশ সিনহা আমরা একসাথে আমরা যেতাম গ্রামে গঞ্জে, আমাদের লার্জ হ্যাডন কলেজে আমরা যে কাজ করতাম, সেই ফিজিক্সটা কি আমরা স্কুল কলেজে বলতে যেতাম। আচ্ছা, আমি বিশ্বাস করলাম মানে এখনো যে কত মেধা বা পড়াশোনার উৎসাহ গ্রামের ছেলে মেয়েদের কি তীব্রভাবে আছে, আমরা কি রিয়েলাইজ করতাম। তাদের প্রশ্নের শেষ নেই, এবং যতক্ষণ না মানে কি বলতো আমি অর্গানাইজার বলতে স্যারকে ছাড়ো, স্যারটা এইভাবে টেনে নিয়ে আসতো, ঠিক মানে তাদের। এবং আমার এখনো আমি অনেককে বলি একটা কথা, একটা মনে হয় সাবরাপন বলে একটা জায়গা বাঁকুড়া সুপার জঙ্গল এরিয়া, প্রফেসর বিকাশ সিনহা বলে যাচ্ছে না, আমাকে একেবারে প্রশ্ন করে যাচ্ছে, বাইরে শেষ হয়ে গেছে, তা আমাকে অর্গানাইজার ডাকছে, স্যার চলুন জঙ্গলের ভেতর দিয়ে যেতে হবে। তাহলে ওরা যতক্ষণ প্রশ্ন করে দিয়ে যেতে পারবো না, তো ওদের কয়েকজন তাও পড়ে গেল। তা লাস্ট টাইম যখন যাচ্ছি পেছন থেকে ছাত্রী বলে, স্যার আবার কবে আসবে। মানে এটা এত কাছে কি এত ভালো টিচার পায় না তারা, মানে এই যে আমি যখন বুঝিয়ে বুঝিয়ে বলছেন, তারা মানে গোগ্রাসে গেলে যদি বলে না, মানে সেই জন্য বসে আছে, কিন্তু সে টিচার নেই। টিচার তো হবে কি করে? আপনার আগের থেকে আমরা শুনে এসেছি, তখন হয়তো বিক্রি হতো না চাকরি, কিন্তু তখনই সোর্সে কে শাসক দলের কাছাকাছি, কে শাসকের কাছাকাছি নয়, লোকে বলে যোগ্য, মানে যোগ্যটা একটা মিনিমাম এলিজিবিলিটি আছে, ন্যূনতম যোগ্যতা। সবসময় যোগ্যতম চাকরি পেয়েছে তা নয়। আচ্ছা, আগেও হয়েছে বামফ্রন্টের মধ্যেও হয়েছে, সোজা কথা। 70, 80, 90 দশকে এটা হয়েছে, মানে 80 দশকে শুরু হয়েছে বলতো, মানে প্রথম তখন থেকেই হয়েছে, 80 সাল থেকে। যার জন্য দেখবেন এখন না টিচারদের প্রতি ছাত্রদের সম্মান কমে যায়। মানে তারাও তো জানে কে ভিবে কোন টিচার কি করে আসছে, সম্মানটা দেবে কি করে। আর ওই সাবজেক্টে আমাকে একজন আমাদের বায়োলজিক্যাল স্কুলে বলেছিলেন যে আমি আচ্ছা পরীক্ষা দিতে ইচ্ছে করছে, তখন উনি প্রশ্ন করেছিলেন, তো এটা কি তোমার সাবজেক্টের প্রতি কি বলবো অশ্রদ্ধা, বিরক্তি, না টিচারের প্রতি অশ্রদ্ধা? আমার তো খুব কষ্ট হয় না স্যার, টিচারের প্রতি আমার কোনো অশ্রদ্ধা নেই। আমি সাবজেক্টও বলি না, আমি আমার প্রিপারেশন হয়নি বলে দিইনি, কিন্তু আমি বলছি মানে টিচারের প্রতি শ্রদ্ধার ব্যাপারটা যে কি জায়গাটা না, সেটা তো মিসিং। ইউ ক্যানট ব্লেম দ্য স্টুডেন্টস। যেসব টিচাররা আসছে তারা কিভাবে চাকরি পেয়েছে যদি আমি জানি, আমি তাদের কাছে কি শিখি, ঠিক ব্যাপারটা এটাই। আচ্ছা স্যার, এই এখন যে আপনি বলছিলেন স্কুল শিক্ষা বা কলেজের শিক্ষা, বর্তমান যে সমাজ ব্যবস্থা বা যে বর্তমান যুগটা চলছে, তার জন্য কি সময় উপযোগী? মানে সেটা কি ছাত্রদের হেল্প করে? মানে আপনি যেটা বলতে চাইছেন যে স্কুলের এখন যে শিক্ষাটা দিচ্ছে, স্কুল কলেজে যে আপনি নতুন নতুন সিলেবাসে দেখলাম বই ঢুকেছে, সিঙ্গুর সম্বন্ধেও পড়ানো হচ্ছে, হিস্ট্রিটা চেঞ্জ করে দেওয়া হচ্ছে, তো আমি সেটাই বলছি, স্কুল এবং কলেজের শিক্ষা যে নীতিটা বা যেটা নিয়ে চলছে, সেটা কি আমাদের এখনকার বর্তমান সমাজে সবাই উপযোগী, মানে কাজের ক্ষেত্রে বা অন্য ক্ষেত্রে কি? এই ব্যাপারে আমি একটা ছোট, আমি মানে মনে করেন এখনকার সিলেবাস আমি কাগজ করে যাই। আমার প্রত্যক্ষ যেটা অভিজ্ঞতা, মনে করুন আমি যখন 75 সালে হাই পাস করি, তখনকার স্কুলের সিলেবাস আমার দেখাচ্ছে। পরবর্তীকালে আমার 2 ছেলে যারা স্কুলে পড়তো, তাদের পড়াশোনাটা দেখতাম বলে ওদের 2007, 8, 10 এই সময়গুলো কথা বলি, আমি লোককে বলি ওইটা। আপনি দেখবেন এখানে হারুন সালামের মাসি বলে মহাশয় দেবীর একটা গল্প আছে, সেটা যদি পড়ানো হয় এবং ঠিক মতো পড়ানো না, সাম্প্রদায়িক সম্প্রীতির যে কি জিনিস, এবং ধর্মের যে পেটের তারিখটা, মানে খাওয়াটা হচ্ছে মেন ব্যাপার, এটা যে কোনো ছেলে বুঝে যাবে। বা আপনি যে রবীন্দ্রনাথের বলাই যদি পড়ান, তাহলে একটা প্রকৃতির সাথে একটা বাচ্চার যে কি একটা মেলবন্ধন, প্রকৃতির প্রতি ভালোবাসা, এটা কিন্তু আপনি পেয়ে যাবেন। পাশাপাশি এমনও আছে, মানে বলে না সাম্প্রদায়িক সম্প্রীতিটা আপনি জোর করে গেলাম। কিরকম?
বাংলাদেশে বন্যা হচ্ছে শুনে আমার ঠাকুমার এখানে চোখে জলে ভেসে গেল, কারণ তার প্রতিবেশী ওখানে নিশ্চয়ই খুব বন্যায় কষ্টে আছে। এবং প্রচন্ড মানে কি বলবো, সাহিত্যের দিক দিয়েও কোনো গুণ নেই, কিছুই নেই। এবং তার প্রতিফলন দেখুন, আজকাল বাঙালি ছেলেরা বাংলা সাহিত্য থেকে অনেক দূরে, অনেক দূরে। আগের কয়েকটা জেনারেশন তাও সত্যি ফেলুদা পড়েছে বা কিছু, এখন দেখবেন বাংলা লোকের এই কান্নাকাটি করছে, বাংলা পড়তে চাইছে। কেন পড়বে? তোরা কোথায়? আমাদের সময় বললাম না, এখানে আমাদের গুপ্তধন পড়াচ্ছেন, সে টিচার পড়ানো কি মুগ্ধ দেখতাম, টিচারও নেই। আর সিলেবাসে ওই সত্তর বলো না, জোর করে সাম্প্রদায়িক সম্প্রীতি বা ইত্যাদি ঢোকানো, এই যারা প্রবণতা ভালো ভালো এগুলো সরিয়ে দিয়ে সেগুলো ক্ষতি করেছে। এখনো সেটা চলছে। এখন যেটা কাগজে দেখি, আমি এটা বললাম কেন, কাগজেও মনে করুন রামধনুকে রংধনু করে দিল, এগুলো মানে নেই। মানে এগুলো ছেলে মানুষই বা আরো ইতিহাস, আমি সেটা প্রত্যক্ষ বলবো না, কিন্তু আমি যেটা এক্সপিরিয়েন্স করি, মানে সেটা যখন দেখেছি না, সেটাই কন্টিনিউ করছে। সেটা চেঞ্জ করা দরকার আছে, ফিল্ডলি চেঞ্জ করা দরকার আছে। মানে এরকম করে জোর করে তো মানুষকে ট্যাবলেট কিলিয়ে তো শিক্ষিত করা যায়। একটা সাবজেক্টের প্রতি ভালোবাসা জন্মাতে হয়। বেকার ভাতা, ক্লাব কালচার আর সোশ্যাল মিডিয়া, দেখবেন সবসময় মোবাইলে ব্যস্ত। এই যে রিল কালচার, যেটাকে এখন বলে রিল, শর্টস, ইউটিউব, তো এই কাজগুলো আমাদের ইয়াং জেনারেশন, যাকে আমরা জেনজি বলি, তাদের কর্মপ্রেরণা, তাদের ফোকাসটা নষ্ট হয়ে যাচ্ছে, এগিয়েও যেতে পারছে না। এদের সম্বন্ধে আপনি কি বলবেন? একটা তো আছে পরিস্থিতি, অবশ্যই, এবং সেই পরিস্থিতিটা জন্য কোন একজন ব্যক্তি বিশেষ ব্যক্তি, ছাত্রছাত্রী বা ইয়াং জেনারেশনের খুব দায়ী নয়, সেটার জন্য আমরা সামগ্রিক দায়ী। এবং বর্তমান বা গত কয়েক দশকের যে রাজনৈতিক বা সামাজিক পরিবেশটা, এছাড়াও তার পাশাপাশি মানে ছাত্রছাত্রীরাও বিশেষ স্কুল থেকে পাশ করার পরে তারা যখন চাকরি দেখছে চোখ কান খুলে রেখে, তাদেরও নিজেদের কথা ভাবতে হবে, সোজা কথা। মানে কোনো সরকার এসে ভাবতে চলবে না। আর সত্যি এই যে ভাতার কথাটা আসে, আজকে দেশের বিভিন্ন প্রান্তে বিভিন্ন সরকারি ভাতাটা দেয়। দেখুন, একটা ওয়েলফেয়ার স্টেটে ভাতার দরকার কখন? মনে করুন একজন আগে যে বিধবা ভাতা কথা করছে, মানে একজন বৃদ্ধা বা বৃদ্ধ, তার কিছু রোজগার নেই, তাকে খেয়ে করে বাঁচতে হবে। এই ধরনের ভাতা বিশ্বের বিভিন্ন উন্নত দেশেও আছে, আমেরিকাতেও আছে, জার্মানিতে আছে, ইউরোপে আছে, সব জায়গায় আছে। সেই ভাতাটা আর একটা ইয়াং ছেলেকে আমি ভাতা দিয়ে তাকে এমন করে দিচ্ছি তুমি অতি সন্তুষ্ট থাকো, এটা ঠিক নয়। এবং সেই জন্যই আজকে পলিটিশিয়ানরা বা যারা নির্বাচনের মাধ্যমে ক্ষমতায় আসতে চায়, তাদের মুখে অনেক ভাতার লোভ বা প্রলোভন থাকবে, কিন্তু একটা মানুষকে, মানে সে একটা 16, 17, 18 বছরের যে একটা, সে তো বড় হচ্ছে, মানে তাকে এটাও বুঝতে হবে যে আমাকে আমার জীবনে দাঁড়াতে হবে, আমার নিজেকে বুঝতে হবে আমি এখন যে পড়াশোনা করেছি সেটাকে আমি ফার্দার এগিয়ে নিয়ে যাবো, আমার চাকরি বাকরির চেষ্টা করতে হবে, বা রোজগারের, চাকরি বাকরি মানে সবসময় রোজগারের চেষ্টা করতে হবে। সেই জিনিসটা তাদের যেমন বুঝতে হবে, সমাজকেও ভাবতে হবে, রাজনীতি, কিন্তু ডেফিনেটলি সলিউশন। আমি যদি খুব আনন্দিত হই, আমি তাদের কথাই বলছি, মানে রাজনীতিটা আমাদের কথা শুনবে কি না শুনি জানি না, কিন্তু সাধারণ মানুষের ইয়াং ছেলে মেয়েদের উচিত হবে যে ওই প্রলোভনে পা না দিয়ে তাদের চিন্তা করা উচিত কি করলে আমি আমার একটা পরিস্থিতি পাবো, আমি একটা পরিবেশ পাবো যেখানে আমি রোজগার করে সংসার করতে পারবো এবং একটা সুস্থ জীবনযাপন। এইটা তাদের ভাবা উচিত। মানে তারা কম বয়স বলে ভাববে না, এইভাবে প্রশ্রয় দিতে আমি দেখি। এই শক্তি ওদের বুঝতে হবে এরা আমাদের ভালো চাইছে, যারা এটা করছে তারা তাদের লাভের জন্য করছে। সব জায়গায় একটা হচ্ছে, বিহারে হলো, সব জায়গায় ডোল পলিটিক্স বা এই ভাতা রাজনীতিটা শুরু হয়ে গেল। সেটাই এদের ভাবতে হবে যে যারা রাজনীতিটা তারা করছে তাদের স্বার্থ, নিয়ে আমার স্বার্থটা আমাকে বুঝতে হবে। আমাকে এই যে সন্তুষ্ট হবে না, আমি ওই চাকরি করলে হবে না, আমাকে নিজেকে দাঁড়াতে হবে। এটা ওই ইয়াং ছেলেমেয়েদেরই বুঝতে হবে। উত্তর পেলেন যে ভাতা বা যা কিছু ফ্রিতে পাওয়া যায় সেটা কোনো সলিউশন না, সমাধান না।
1980 সাল যাদবপুর ইউনিভার্সিটি কাঁপানো প্রেমদার কাছে প্রেমবাবু, আমাদের সেই প্রেমদা আজকে অনেক অভিজ্ঞ হয়েছেন, অনেক ব্যাপারে বিখ্যাত হয়েছেন। আমাদের গর্ব, কলকাতার গর্ব, বাঙালির গর্ব। যারা রোল মডেল হিসেবে প্রেমদাকে নিতে চাইছেন বা আমাদের প্রেমবাবুকে নিতে চাইছেন, তাদের কি করা উচিত এবং কিভাবে এগিয়ে যাওয়া উচিত জীবনের প্রতি, সেটা স্যারের কাছে রাখবো। প্রথমে কাঁপানোটা মনে হতে আমার আপত্তি। কারণ কাঁপানো মানে, হ্যাঁ আমি খুব আড্ডাবাদ ছেলে ছিলাম, পরিচিত ছিলাম, অনেক কাজে একটা লোক আমার ছিল, আর তার সাথে এটা ঠিক রাজনীতি করেছি সেই সময়। ছাত্র অবস্থায় রাজনীতি করাটা অনেক সংবেদনশীল সময়, তো রাজনীতি করে আমিও করেছি যাদবপুর ইউনিভার্সিটি। জাতীয় ইউনিভার্সিটিতে। এবং তার পরবর্তীকালে হয়তো ভেবেছিলাম আরো রাজনীতি করব, কিন্তু প্রয়োজনে আমাকে চাকরি হয়েছে, আবার আমার রিসার্চের কাজে এগিয়ে নিয়ে গেছি। এবং পরবর্তীতে যখন রিসার্চের কাজে যুক্ত হয়েছি, ওই সল্টলেকে ডিসিসি অর্থাৎ ডিপার্টমেন্ট অফ অ্যাটমিক এনার্জি অর্গানাইজেশন, তখন ফুলফিজের রিসার্চ করেছি। তখন তখন কিন্তু আর রাজনীতি মানবে না, মানে আমার বক্তব্য হচ্ছে যখন যেটা করেছি তখন সেটা সিরিয়াসলি করা দরকার, মানে মন দিয়ে করেছে। রিসার্চটা করেছি, ছাত্রদের হচ্ছে তাদের নিয়ে পেপার টেপার পাবলিশ করা, ওইসব নিয়ে ব্যস্ত থাকতাম। তো ব্যাপারটা হচ্ছে রোল মডেল ব্যাপারটা ওই রকম নয় যে আমি বলবো নিজের ভিতর থেকে তাগিদ যেটা আছে সেটাকে কাজে লাগানো। এবং আমি যেমন আমার ছেলেদের ক্ষেত্রে বলি, ওই বাবা মাদের জোর করে চাপিয়ে দেওয়া, এই হতে হবে ওই হতে হবে, এই জিনিসটা নয়। প্রতি কটা ফিল্ডেই এরকম অনেক লোক আছে, এখন স্কোপ অনেক বেড়েছে। আজকে বলুন এখন জার্নালিজমে আপনার কত স্কোপ, এবং আমাদের সময় কেউ জার্নালিজম করতে ভাববে বা বলে ও বাবা টাকা পয়সা হবে কিনা, রোজগার হবে কিনা ভাবতো। তো ওয়াই নট, এভরি জব ইজ ভেরি চ্যালেঞ্জিং, এবং সেটা প্রত্যেককেই যে যার পছন্দ মতো কাজ যদি করে এবং ওটা মন দিয়ে করতে হবে, তার যে কাজটাই করতে হবে মন দিয়ে করলেই আমার মনে হয় আর ওই রাজনীতি প্রভাব মুক্ত করে করতে হবে। আমার বক্তব্য যে যখন অন্য কাজ করবেন, রাজনীতি করছেন করুন, পেশা। এখন মুশকিল হয়ে গেছে আমাদের পশ্চিমবঙ্গে রাজনীতির প্রধান পেশা। এখন আপনি দেখবেন বিভিন্ন মাল্টিন্যাশনাল কোম্পানিতে যেমন করে সিইও থাকে, বিভিন্ন ডিরেক্টর থাকে, অফিসার থাকে, এটসেট্রা। এখন পলিটিক্যাল পার্টিগুলো তো ওটা শেয়ার করে। এখন নিচের ক্যাডার লেভেলের প্রত্যেকের কাছে ওটা পেশা, কারো কম ইনকাম হচ্ছে, কারো বেশি ইনকাম হচ্ছে। সেইটা আমাদের বাঙালিদের বা পশ্চিমবঙ্গের এখন ওটার থেকে একটু কিন্তু মুক্তি পাওয়া দরকার। আর প্রত্যেককেই রাজনীতি বুঝি, আমরা প্রত্যেকেই রাজনীতির কথা বলি। আজকে ফরেন পলিসি কি হবে, আমাদের ছাত্র অবস্থাতেও ফরেন পলিসি কি হবে আমরা দেখতাম, মোটামুটি বিরোধী পক্ষ সরকার পক্ষ একই রকম কথা বলতো। এখন ফরেন পলিসি কি হবে, পাড়ার হরির দোকানে বসে পেচুদা সেও মন্তব্য করে যাচ্ছে। মানে এটা সেটা সোশ্যাল মিডিয়ায় প্রত্যেকে আর পন্থীকালীন রাজনীতি আছেই, সে কিছু বোঝে না। আরে পররাষ্ট্রনীতি ঠিক হয়, চালায়, ইভেন কোন পার্টিকুলার পলিটিশিয়ান চালায় না, বিভিন্ন আইএফএস আইএস অফিসাররা আছে, তারা সারা বছর চালিয়ে আসে। এবং একটা জিও পলিটিক্স মানে একটা অন্য জিনিস, অনেক কমপ্লিকেট জিনিস, সেটা নিয়েও দেখবেন প্রত্যেক কথা বলছে। বাঙালিদের বোঝা উচিত এবার একটু বাইরে এসো বাবা, এসে যে যার কাজটা করো, যার কাজটা করো। রাজনীতি নেতারা খাওয়াবে না, নিজেদের কাজ করো, নিয়ম দাঁড়াও। এবং আপনি এখানে দেখবেন বিভিন্ন স্টেটে এখন দেখবেন, আগে উত্তরপ্রদেশ বিহারে নির্বাচনের সময় অনেক খুন হবে, এখন খালি পশ্চিমবঙ্গেই খুন হয়, ভারতের আর কোনো রাজ্যে খুন হয় না। যে কে সরকারে আসছে কে থাকে না, শুধু তাই না, আপনি তাই ক্যাম্পেনিং এ যাবেন, ক্যাম্পেনিং এ কোনো মানুষকে কেউ বিরক্ত করে না, মানে তারা নিজের ক্যাম্পেন করে যাচ্ছে। এখানে তো থ্রেড কালচার চলে, এটা সবই পশ্চিমবঙ্গে চলে। আর আমরা কি বলে বেড়াই, মিডিয়া মেন বলে বাঙালি নাকি রাজনীতি সচেতন। এটাই কি রাজনীতি সচেতনার কারণ? মানে এটাই কি রাজনীতি সচেতনতা? যে মারামারি হবে, খুনোখুনি হবে, প্রত্যেককে জ্ঞান দিয়ে প্রত্যেকে বুঝে গেছে, প্রত্যেক এক্সপার্ট সবাই, এটার থেকে বেরিয়ে আসতে হবে। আর কোনো রোল মডেল কিছু না, যার কাজটা ঠিক মতো করুন হবে। আমি দ্বিতীয় লাস্ট প্রশ্নটা করবো, ইংলিশ এখন কনভিন্স করি, বাংলা মিডিয়াম মোটামুটি বন্ধ হয়ে যাচ্ছে, তো এই উচ্চশিক্ষার ক্ষেত্রে ইংলিশ কি জরুরি? আপনি তো নিজেও বাংলা মিডিয়ামে পড়েছেন। আমি শুধু নিজে বাংলা মিডিয়াম পড়েছি তাই না, আমি যখন যাদবপুরে ভর্তি হলাম পরবর্তীকালে, আমি প্রথম দেখতাম এই কি রে বাবা, প্রত্যেককে এবারে
বন্ধুদের সঙ্গে দেখা হলে আপনার বলতাম কিরে কেমন আছিস, সবাই হাই হাই করে কেন, পরে বলতাম ওটা হাই না হাই, মানে মাই স্ট্যান্ডার্ড ওয়াজ লাইক দ্যাট। পরবর্তীকালে চাকরি জীবনে ঢুকে হয়তো আমি ইংলিশ শিখেছি, বা পরবর্তীকালে দেখুন রিসার্চের কাজে দেশ বিদেশে গিয়ে টক দিয়েছি, মিটিং করেছি, করেছি, সবই করেছি। আরেকটা বলতে জানেন, আমরা পিএইচডি যখন আমাদের যারা পিএইচডি করতে আসতো না ইন্টারভিউ দিত, আমাদের কি বলতে জানেন তাকে? প্রথমে আমাদের কমিটির চেয়ারম্যান তাকে বলতো তুমি আগে কি হও, টেনশন কিছু নিতে নেই। তারপর তাকে বলা হতো তুমি কোন সাবজেক্টে ইন্টারভিউ দেবে, মানে ফিজিক্সের কোন পার্টিকুলার সাবজেক্ট সে হয়তো বললো। এবার তুমি বাংলায় বলবে না ইংরেজি, আমরা চাইবো ইংরেজিতে বলো, না পারো বাংলায় বলো, না পারো হিন্দিতে বলো। এরকমও হয়েছে আমাদের একটা ইন্টারভিউ চেয়ারম্যানে একজন সাউথ ইন্ডিয়ান স্টুডেন্ট এসে কোনো প্রশ্ন উত্তর দিতে পারছে না, আমাদের চেয়ারম্যান ধরে নিলেন ও বাংলায় ও হিন্দি ইংরেজি কিছু বোঝে না। ইন্টারভিউ বোর্ডে নেই এরম একজন সাউথ ইন্ডিয়ান মহিলাকে বোর্ডে ইনভাইট করা হলো যে তুমি আমাদের প্রশ্নগুলো বলে দাও। অর্থাৎ যে কোনো ভালো ইনস্টিটিউটে কখনো সাবজেক্ট কোন ল্যাঙ্গুয়েজ ব্যারিয়ার নয়। ইফ ইউ আর গুড ইন, মানে কত ভালো ভালো বাংলা মিডিয়ামের ছাত্র আমরা দেখেছি এই ফিজিক্সের যে কোনো ব্রাঞ্চে কি সুন্দর উত্তর দেয়। এবং রিসার্চে মানে সাবজেক্ট সায়েন্সের রিসার্চে ক্ষেত্রে সাবজেক্টটা কোনো মানে ল্যাঙ্গুয়েজটা কোনো ব্যারিয়ার না, কখনো ব্যাপার না, যে কেউ উঠে আসতে পারে এবং তারা আসে। আপনি এখন দেখবেন বিভিন্ন রিসার্চের গ্রামের ছেলেরা বেশি আছে, এই বাংলা মিডিয়ামের ছেলেমেয়েরা বেশি আসে। বাংলা এটা কোনো এ না, বাংলা মিডিয়াম পড়ছে পড়ুক না, সেটা ভালো ক্ষতি কি আছে, আর সেটার জন্য উচ্চশিক্ষার কোনো বাধা হয় না। দ্যাট আই মাস্ট সে। বাংলার বর্তমান অবস্থা আমাদের বিজ্ঞানী ডাক্তার প্রেমময় ঘোষ বললেন, খুব জটিল সাবজেক্ট গুলো খুব প্রাঞ্জল ভাষায় সহজ ভাষায় বললেন। আমাদের রোল মডেল, আমার তো রোল মডেল, ওনার কাছ থেকে আমরা পডকাস্টে এসেছিলাম, এত ভালো ইনফরমেশন বা তথ্য পেলাম কলকাতা সম্বন্ধে, পড়াশোনার সম্বন্ধে, রাজনীতির সম্বন্ধে। যে প্রশ্নগুলো আপনারা উত্তর পান না সেই প্রশ্নগুলো আপনাদের উত্তর উনি খুব সুন্দরভাবে দিলেন। অসংখ্য ধন্যবাদ আমাদের স্যারের কাছে, আর অসংখ্য ধন্যবাদ আপনাদের যারা আপনারা শুনছিলেন। পরবর্তী এরকম কোনো আরেকটা তথ্যমূলক গুরুত্বপূর্ণ নিয়ে আলোচনা করব। আমি রাজীব আজ এখানেই শেষ করছি, ইতি দিচ্ছি আজকেই। আবার দেখাতে হবে পরবর্তী কোনো পডকাস্ট।